ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি মূলত তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য যে নতুন শিক্ষা পদ্ধতি আমাদের সরকার চালু করেছেন সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পজ না করে এবং স্কিপ না করে, বিশেষত পজ করতেই পারো কারণ কোনো অসুবিধা হলে পজ করতে পারো, বাট স্কিপ না করে দেখতে থাকো। এবং এই ভিডিওটা আশা করছি তোমার জন্য খুব উপযুক্ত এবং খুব এফেক্টিভ হবে। তুমি এই ভিডিওটা দেখেই তোমাদের কীরকমভাবে কী পড়তে হবে, কত মার্কসের পরীক্ষা দিতে হবে, কোন সময় পরীক্ষা হবে, সমস্ত কিছুর ডিটেলড অ্যানালিসিস বা ডিটেল ইনফরমেশান পেয়ে যাবে। তো আমি প্রথম থেকে এবার শুরু করি। যে আমার পেনটা দেখো, প্রথম কথা হচ্ছে ক্লাস 11 এবং ক্লাস 12-এ প্রত্যেকটা সেশনকে অর্থাৎ ক্লাস 11কে এবং ক্লাস 12কে দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে। তোমাদের টোটাল 4টে সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। এই যে দেখো এখানে লেখাই আছে ক্লাস 11-এর জন্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার, আর থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারটা হচ্ছে ক্লাস 12-এর জন্য। তবে এর মধ্যে তোমাদের কিন্তু এই ব্যাপারটা নেই যে আগে যেমন হতো কি, যে ক্লাস 11-এ যখন তোমরা পরীক্ষাটা দিতে তখন তোমাদের একটা পরীক্ষা হতো ওই পুজোর পরে একটা পরীক্ষা হতো, সেই পরীক্ষায় তোমরা একটা কিছু পড়ে পরীক্ষা দিলে, একটা সিলেবাস স্কুল থেকে বলে দেওয়া হতো, সেই সিলেবাসটা পড়ে তোমরা হয়তো ধরো 3টে কি 4টে কি 5টা চ্যাপ্টার বলে দিল, সেই কটা চ্যাপ্টার পড়ে পরীক্ষাটা দিত স্টুডেন্টরা। এখন কিন্তু ওরকম না, এখন এটা বোর্ডই বলে দিয়েছে যে কোন সময় কতটুকু চ্যাপ্টার তোমাদের পরীক্ষা দিতে হবে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে এবং থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে কতটুকু করে চ্যাপ্টার পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু বোর্ড থেকেই বলে দেওয়া আছে। এবং এখানে কিন্তু স্কুলের কোনো হস্তক্ষেপ নেই, মানে যা কোশ্চেন টোশ্চেন সবই কিন্তু বোর্ড করবে। অর্থাৎ বলতে চাইছি যে আগে যেমন হতো ক্লাস 11-এর যে কোশ্চেনটা সেটা করতে হচ্ছে স্কুল, মানে প্রথম যে পরীক্ষাটা অর্থাৎ ওই পুজোর পরে যে পরীক্ষাটা হতো সেটা স্কুল কোশ্চেন করতো। ক্লাস 12-এর ক্ষেত্রেও এটা ওই কয়েক বছর ধরে চলছিল যে টেস্টের কোশ্চেনটা স্কুল করতো এবং ফাইনালের যে কোশ্চেনটা সেটা বোর্ড থেকে আসতো। কিন্তু এবারে সেরকম কিছু হবে না, এবারে পুরো কোশ্চেনটাই কিন্তু বোর্ডের হবে। এবারে আসি তোমাদের সেশনটা কীরকম হবে, মানে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ফার্স্ট সেমিস্টারটা চলবে, সেকেন্ড সেমিস্টার চলবে, এরকমভাবে। তো দেখো মোটামুটি আমরা যদি দেখি মাধ্যমিকটা আমাদের শেষ হয় এবারে যেমন হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তো এই মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম দিক করে মোটামুটি মাধ্যমিকটা শেষ হয়ে যায়। তারপরে জেনারেলি স্টুডেন্টরা করে কি একটা মাস একটু ছুটি নেয়, কারণ 14 মাসের মতো পড়াশোনা করার পরে মাধ্যমিকের জন্য হার্ড ওয়ার্কিং করার পরে সবারই চাই একটু ছুটিটা নেওয়া হয়। ছুটিটা নেওয়ার পরে তারা আবার ক্লাস 11-এর জন্য পড়া শুরু করে। বিশেষত যারা সায়েন্স নিয়ে পড়ে তারা কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ি শুরু করে দেওয়ার চেষ্টা করে, ইভেন সায়েন্সের টিচাররাও তাই করেন। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগেই কিন্তু সায়েন্সের পড়া শুরু করে দেওয়া হয় সব জায়গাতেই। এবারে আমি সেইখান থেকে অ্যাকচুয়ালি ধরছি না, অ্যাকচুয়ালি তো একটা অফিসিয়াল ব্যাপার আছে, তো অফিসিয়ালি মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই 11-এর সেশন শুরু হচ্ছে ধরা যেতে পারে। তো আমি যদি এই বছরের রেসপেক্টে বলি, এবছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক হয়েছে, 3 মাসে মোটামুটি রেজাল্ট বেরোয়, মার্চ এপ্রিল মে 3 মাসে রেজাল্ট বেরোলো। তো মোটামুটি ধরো জুন থেকে তোমাদের সেশনটা স্টার্ট হলো, মানে জুন থেকে তোমাদের ধরে নাও জুনের 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হলো, ক্লাস 11-এর ক্লাস তোমাদের জুনের 1 তারিখ থেকে শুরু হলো। এবার জুনের 1 তারিখ থেকে শুরু হওয়ার পর তুমি মোটামুটি অক্টোবরের ধরে রাখতে পারো 30 তারিখ পর্যন্ত টাইমটা পাচ্ছ ক্লাস 11-এর বা বলা ভালো সেমিস্টার 1-এর প্রস্তুতি পর্ব। সেমিস্টার 1-এর জন্য তোমরা জুন থেকে অক্টোবর অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অলমোস্ট 4 মাস, এবং তুমি যদি এক্ষেত্রে ওই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার 1 মাস পর থেকেই শুরু করে দাও সেক্ষেত্রে 5 থেকে 6 মাস বা 6.5 মাস তুমি সময়টা পাচ্ছ ফার্স্ট সেমিস্টারের প্রস্তুতির জন্য। তাহলে এইটুকু সময় তুমি প্রস্তুতি নিলে, তারপরে তুমি পরীক্ষা দেবে নভেম্বর মাসে, অর্থাৎ নভেম্বর মাসে তোমার অ্যাপ্রক্স ফার্স্ট সেমিস্টার নভেম্বর মাসেই হবে, কারণ এইচএসের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 12-এর ক্ষেত্রে অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি মাসটা বলে দেওয়া আছে নভেম্বর এবং মার্চ, কিন্তু এটার ক্ষেত্রে বলা নেই। সো আমরা ধরে নিচ্ছি ওই সময়টা করেই হয় জেনারেলি, তো নভেম্বরে হবে। এবং সেকেন্ড সেমিস্টার পরে আসছি, কত নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে না, আমি যেহেতু মূলত এটা ফিজিক্সের জন্যই বলছি বা যে কোনো ল্যাব বেসড সাবজেক্টের ক্ষেত্রেই এই
জিনিসটা, এই এক্সাম প্যাটার্নটা খাটবে, মানে এই সময়টা বা এই মার্কস ডিস্ট্রিবিউশনটা খাটবে আর কি, যে ল্যাব বেসড সাবজেক্ট 35 মার্কসে পরীক্ষা হবে, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারটা। ইভেন শুধু ফার্স্ট সেমিস্টার না, 4টে সেমিস্টারই 35 মার্কসে পরীক্ষা হবে। তাহলে ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা সময় পাচ্ছ জুন থেকে অক্টোবর, তারপরে তোমরা নভেম্বর মাসে পরীক্ষা দিচ্ছ, তারপরে এই পরীক্ষাটা হবে 35 মার্কসে। এবং এক্ষেত্রে যেটা বললাম যে তোমরা যদি চাও তাহলে আরও আগে থেকে যদি শুরু করো মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার, মোটামুটি 1 মাস রেস্ট নিয়ে একটু ঘোরাফেরা করে তারপর থেকে শুরু করো, তাহলে মোটামুটি 5 থেকে 6 মাস বা 6.5 মাসের মতো তোমরা এখানে সময়টা পাচ্ছ। এবার আসি সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টার মানে হচ্ছে ক্লাস 11-এর সেকেন্ড পার্ট। ক্লাস 11-এর সেকেন্ড পার্টের জন্য তোমরা, আমি এখানে বলেছি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তো জেনারেলি ডিসেম্বর থেকে শুরু হবে না, আরও আগেই শুরু হয়ে যাওয়াটা উচিত, কারণ নভেম্বরে পরীক্ষাটা তো আর সারা নভেম্বর মাস জুড়ে চলবে না, হয়তো কত তোমার ম্যাক্সিমাম 2 সপ্তাহ চলবে, এর থেকে বেশি চলবে। এই পরীক্ষাটা মেনলি মানে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই দুটো পরীক্ষা হবে হচ্ছে এমসিকিউ বেসড, মানে তোমাকে শুধু কোশ্চেন প্যাটার্নটা পুরোটাই থাকবে এমসিকিউ, মানে তোমাদের যা কোশ্চেন থাকবে সবটাই থাকবে এমসিকিউ। সো বুঝতেই পারছো পরীক্ষাটা মানে অতটা সময় লাগবে না তোমাদের পরীক্ষাটা দেওয়ার জন্য। একটা 70 নম্বরের পরীক্ষা দিতে গেলে মিনিমাম 3 ঘন্টা আগে সময় দেওয়া হতো, তো এখন সেই জিনিসটা আর হচ্ছে না, 1-1.5 ঘন্টা হয়তো হার্ডলি দেবে, এই 1.5 ঘন্টা মনে হয় দেবে এই 35 নম্বরের পরীক্ষাটার জন্য এমসিকিউ। তারপরে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে এখন বলছি, তাহলে মোটামুটি তুমি নভেম্বরে যখন তোমার এই পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে সেমিস্টার 1, তুমি তখন থেকে সেমিস্টার 2 এর জন্য পড়া শুরু করলে। সেমিস্টার 2 এর জন্য যখন পড়া শুরু করছো, তাহলে ধরে নাও নভেম্বরের মাঝামাঝি অর্থাৎ 15-20 তারিখ করে মোটামুটি পড়াটা শুরু করলে, সেই সময় থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তুমি সলিড টাইমটা পাবে সেমিস্টার 2 এর ফুল প্রিপারেশনের জন্য। তারপরে মার্চে পরীক্ষা হবে, মার্চে ধরে নিচ্ছি আমি 1 তারিখ থেকে শুরু হবে, জেনারেলি 1 তারিখ থেকে হবে না, হয়তো 2-3 দিন পরে বা 4-5 দিন পরে, তো আমি ওই জন্য মার্চটাকে আমি রাখিনি। এবার যদি কোনো কারণে হয় কি যে মার্চটা যদি মানে মার্চের মাঝামাঝি বা 7-8 তারিখ করে যদি পরীক্ষা শুরু হয়, তাহলে তোমরা আরও মার্চের একটা সপ্তাহ পেয়ে যাবে, এরকম আর কি। সেটা সময়ের সাথে আস্তে আস্তে বোঝা যাবে যে কোন সময়ে কীরকম পরীক্ষাটা হচ্ছে। এবার সিস্টেমটা নতুন চালু হচ্ছে তো সেই জন্য এখনও আমাদের কাছে অনেকটাই অজানা, তো যতটা সম্ভব আমরা বোর্ডের যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেই নোটিফিকেশান থেকে আমরা যেটা জানতে পারছি এবং নিউজ চ্যানেল, নিউজ পেপার এবং আরও অন্যান্য সোর্স লাগিয়ে যেটা জানতে পারছি, সেইটার বেসিসেই এই পুরো জিনিসটা আমি তৈরি করেছি। তো যেটা বলছিলাম যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য টাইম পেলে, তারপরে মার্চ মাসে তোমাদের পরীক্ষা হলো। পরীক্ষাটা কত নম্বরে হবে? 35 নম্বরে। আর এই +30টা কি না, +30টা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষাটাও তোমাদের দিতে হবে 30 নম্বরে। তো এই সব মিলিয়ে পরীক্ষাটা হলো 35 নম্বর থিওরি। এখানে কিন্তু কোনো এমসিকিউ থাকবে না, এখানে কিন্তু পুরোটাই হাতে লেখা কোশ্চেন। অর্থাৎ হাতে লেখা কোশ্চেন মানে এই সেন্সে 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের এরকম বড় বড় কোশ্চেন তোমাকে দিয়ে দেবে। সেই কোশ্চেনগুলো তোমাকে হাতে লিখে আসতে হবে। তোমাকে কিন্তু এখানে কোনো চয়েস বেসড না, অর্থাৎ চয়েস বেসড মানে বলতে চাইছি যে এমসিকিউ দিলে কি যে কোশ্চেনটা তোমার, যে অ্যান্সারটা বা যে অপশানটা তোমার সঠিক মনে হবে সেই অপশানটা তুমি টিক দিলে। এখানে কিন্তু সেইটা না, এখানে হচ্ছে তোমাকে উত্তর হাতে লিখতে হবে। সেমিস্টার 3 এর ক্ষেত্রে সেম জিনিসটা হচ্ছে এইটা, অর্থাৎ এই নভেম্বর মাসেই পরীক্ষা হবে। মোটামুটি তুমি এপ্রিল মাস মানে মার্চ মাসে এখানে তোমার পরীক্ষা শেষ হচ্ছে। মার্চ আমি ধরে নিচ্ছি তুমি ওই কটা দিন একটু ঘুরে বেরিয়ে নিয়ে এপ্রিল মাসে পড়া শুরু করলে। তাহলে এপ্রিল থেকে অক্টোবর অর্থাৎ মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 6 মাসের মতো তোমরা এখানে সলিড টাইম পাবে পড়াশোনা করা প্লাস প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সেক্ষেত্রে তোমাদের নভেম্বর মাসে পরীক্ষা হবে, 35 নম্বরের পরীক্ষা হবে এবং এটাও কিন্তু টোটালি এমসিকিউ বেসড। আর ফোর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর সেকেন্ড পার্ট ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এইটা তোমরা মোটামুটি টাইমটা পাচ্ছ, কারণ এখানে ওই নভেম্বর মাসে বললাম যেটা, যে নভেম্বর মাসে তোমাদের পরীক্ষাটা হবে। এবার নভেম্বর মাসে পুরো পরীক্ষা চলবে না, মোটামুটি ধরে নাও 20 তারিখ থেকে তোমরা ফ্রি হয়ে গেলে তাহলে 20 তারিখ থেকে শুরু করতে পারলে। এই জন্য আমি জাস্ট একটা অ্যাপ্রক্স ডিসেম্বর থেকে ধরে রেখেছি। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হবে। মার্চ মাসে তোমাদের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের সেশন পিরিয়ড, অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পড়াশোনার জন্য সময় এটা। মার্চ মাসে তোমরা পরীক্ষা দেবে, এইচএস পরীক্ষা, এবং এটাই হচ্ছে এইচএস পরীক্ষা। এবং থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের নাম্বার মিলিয়েই কিন্তু তোমার এইচএসের ফাইনাল যে মার্কশিটটা তৈরি হবে সেটা কিন্তু এই থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের নাম্বার মিলিয়ে, তাই খুবই কিন্তু ভাইটাল। আর 35 নম্বরে পরীক্ষাটা হবে, কিন্তু এখানেও কিন্তু এমসিকিউ বেস না, এই 35 নম্বরটা কিন্তু তোমাদের ওই হাতে উত্তর লিখতে হবে। এই 35 নম্বরটা এমসিকিউ আর এই অর্থাৎ
সেমিস্টার 1 আর সেমিস্টার 3 অর্থাৎ সমস্ত অড সেমিস্টারগুলোর যে 35 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু টোটালি এমসিকিউ বেসড। আর ইভেন সেমিস্টার অর্থাৎ 2 আর 4-এর জন্য এই 35 নম্বরটা কিন্তু এমসিকিউ বেসড না, এটা হচ্ছে তোমাকে হাতে উত্তর লিখতে হবে। আর 30 নম্বরটা এখানেও প্র্যাকটিক্যাল, এখানেও 30 নম্বরটা প্র্যাকটিক্যাল। ঠিক আছে, আশা করছি এতদূর পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পেরেছো কোন সময়ে কতটুকু সময়, কখন পরীক্ষা, কত নম্বরের পরীক্ষা, কীভাবে কী পরীক্ষা হবে সবটা। এবারে আমরা ফিজিক্সের মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আসছি। এইটুকুনি এখানে যা করা আছে এটা কিন্তু যে কোনো ল্যাব বেসড সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সায়েন্সের ক্ষেত্রে তো বটেই। আর এবারে যেটা বলবে এই যে প্র্যাকটিক্যাল আর এই যে থিওরি, এইগুলো কিন্তু শুধুমাত্র ফিজিক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার আমি একটু নিচে যাচ্ছি, মানে ক্যামেরাটাকে একটু নিচে নামালাম। এখানে দেখো প্র্যাকটিক্যাল লেখা আছে 8+8 16, ভাইভা 4, LNB 3, প্রজেক্ট 7। অর্থাৎ তোমাকে প্র্যাকটিক্যালে 2টো এক্সপেরিমেন্ট করতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমাকে 2টো এক্সপেরিমেন্ট করতে হবে। সেই 2টো এক্সপেরিমেন্টের জন্য মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে 8 করে, মানে 2টো এক্সপিরিয়েন্সের প্রত্যেকটা 8 মার্কসের। 8-এর মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম 2 + 5 + 1। অর্থাৎ প্র্যাকটিক্যাল যখন তোমরা করবে সেই প্র্যাকটিক্যালটা কোন থিওরির ওপর বেস করে করছো। যে কোনো প্র্যাকটিক্যাল তো ফিজিক্সের বলো বা যে কোনো সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ঘটনা বা প্রত্যেকটা প্র্যাকটিক্যাল তো একটা থিওরির ওপর বেস করে করা হবে, বা যখন হবে বুঝতেই পারবে জিনিসটা। সেই থিওরিটা লেখার জন্য থিওরিটা কিন্তু 2 নাম্বার আছে, অর্থাৎ খুব সংক্ষেপে লিখতে হবে, জাস্ট ম্যাথামেটিক্যাল টার্ম ফর্মুলাটুকু, আর বেশি কিচ্ছু না। ম্যাথামেটিক্যাল ফর্মুলাটুকু লিখে কোন জিনিসটা কী বোঝাচ্ছে সেটা, যেমন ধরো পিভি ইকুয়ালস টু এনআরটি, পিটা প্রেসার, ভিটা ভলিউম, টিটা টেম্পারেচার, এরকম প্রত্যেকটা টার্ম শুধু লিখে দিতে হবে। ওইটা লিখলেই 2 নাম্বার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে ওই থিওরিটা লেখার জন্য। 5 নাম্বারটা হচ্ছে রেকর্ড, অর্থাৎ তুমি যে প্র্যাকটিক্যালটা করার সময় যে রিডিংটা নিচ্ছ সেই রিডিংটার জন্য, প্লাস যে ক্যালকুলেশন করবে সেই সব কিছুর জন্য আর কি, রিডিংটার জন্য অনলি, রিডিংটার জন্য 5 নাম্বার। আর এটা আমার যতদূর মনে হচ্ছে রিডিং প্লাস ক্যালকুলেশন নিয়ে হতে পারে 5 নাম্বার। আর 1 নাম্বার একটা আছে, সেটা হচ্ছে রেজাল্ট, মানে প্র্যাকটিক্যালটা করে তোমার কি রেজাল্টটা বেরিয়েছে। মানে ধরো কথায় বলছি, তুমি হয়তো একটা এক্সপেরিমেন্ট করছো, যে এক্সপেরিমেন্টটা দিয়ে সাউন্ডের ভেলোসিটি মাপা হচ্ছে, সাউন্ডের ভেলোসিটি না, সাউন্ডের স্পিড থ্রু এয়ার সেটা মাপা হচ্ছে। তো এটা জেনারেলি হয় হচ্ছে 340 মিটার/সেকেন্ড। এবার এক্সপেরিমেন্ট করার সময় ভুল ত্রুটি থাকবেই, তো যতটা সম্ভব কাছাকাছি ভ্যালু আসবে। 340টা হয়তো 339, 38, 35, 30 এরকম একটা আসে এক্সপেরিমেন্টটা করলে। তো যাই হোক, সেই রেজাল্টটা বার করার জন্য তুমি যতটা অ্যাকিউরেট রেজাল্ট বার করতে পারবে ততটা তোমার ওই 1 নাম্বারটা আর কি পাবে। তাহলে 2 + 5 + 1, এই হচ্ছে 2 × 5 = 7, 7 আর 1 8, এই হচ্ছে 8 নাম্বারের মার্কস ডিস্ট্রিবিউশন। 2টো এক্সপেরিমেন্ট করবে, সেই জন্য 8+8 16। প্র্যাকটিক্যালটা করার পর তুমি যখন এক্সামিনারের কাছে যাবে তখন কিন্তু তিনি ভাইভা ধরবেন, সেই ভাইভাটা হচ্ছে 4 নাম্বারের। ভাইভাটা হবে সবসময় একটু বেসিক জিনিসের ওপর, অর্থাৎ তুমি মানে যে এক্সপেরিমেন্টটা করলে সেই এক্সপেরিমেন্টের ওপরেই উনি কোশ্চেনটা করবেন, উনি তোমাকে অন্য কোনো বেসিসে কোশ্চেন করবে না, জেনারেলি সেটা হয় না। যে এক্সপেরিমেন্টটা করেছো তার বেসিসেই কোশ্চেনটা করবে, ইনস্ট্রুমেন্টের ওপরে কোশ্চেন করতে পারে, যে তুমি এইটা যে করলে তার পিছনে কী লজিক, এইসবের উপরে ভাইভাটা হয়। তো একটু কনসেপ্ট ক্লিয়ার রাখবে, তাহলেই ভাইভা অ্যাটেন্ড করা যায়। 4 নাম্বার থাকবে। LNB মানে হচ্ছে ল্যাব নোটবুক, অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতা। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে তখন কিন্তু অবশ্যই একটা প্র্যাকটিক্যাল খাতা কিনতেই হবে, এবং সেটা ওই যে অক্সফোর্ডের যে বাইন্ডিং খাতাগুলো হয় ওই খাতা, ওই রকম খাতা আর কি, অক্সফোর্ড বা ক্লাসমেট যাই বলো না কেন, ওই রকম বাইন্ডিং খাতা কিনতে হবে। সেই বাইন্ডিং খাতায় তোমাদের ল্যাবে যখন প্র্যাকটিক্যালগুলো করবে ক্লাসে, তখন কিন্তু সেই ডেটা রেকর্ড বা তোমার ওই থিওরি, ডেটা রেকর্ড প্লাস হচ্ছে রেজাল্ট, ক্যালকুলেশন, এই সব কিছুই খাতার মধ্যে তোমাকে নোট ডাউন করতে হবে। সেইটাই হচ্ছে LNB। এবং ল্যাব নোটবুকের উপরে 3 নাম্বার আছে। আর এর পাশাপাশি একটা প্রজেক্ট তোমাদের দিয়ে দেবেন, যিনি টিচার থাকবেন, যিনি তোমাদের স্কুলে পড়াবেন, তিনি দিয়ে দেবেন। সেই প্রজেক্টের উপরে 7 নাম্বার আছে, অর্থাৎ এই 16, 4 20, 3 23, 7 30, এই হচ্ছে টোটাল প্র্যাকটিক্যালের মার্কস ডিস্ট্রিবিউশন। এবং এটা সেমিস্টার 2 আর 4-এর ক্ষেত্রে এই যে 30 নম্বর প্র্যাকটিক্যাল সেটার ডিস্ট্রিবিউশনটা বললাম। ওকে, হয়ে গেল। এবারে আসছি থিওরির সিলেবাসে একটা জিনিস দেখো, যেটা আমি এখানে করে রেখেছি পুরোটাই। তোমাদের ফিজিক্সের সিলেবাস আমি বলেছিলাম, আমি একটা শর্ট ভিডিও কদিন আগেই পোস্ট করেছি, সেখানে বলেছি যে
ফিজিক্সের সিলেবাস কিন্তু ধরা যেতে পারে কোনো রকম কোনো বদল হবে না, ইভেন তাই হয়েছে, কোনো রকম কোনো বদলানো হয়নি আগের সিলেবাসের সাথে। যেটা করা হয়েছে সেটা হচ্ছে আগের সিলেবাস যেটা ছিল সেটাকেই কিছুটা চ্যাপ্টার, অর্থাৎ ধরো যদি 10টা চ্যাপ্টার থাকে 5টা চ্যাপ্টার দেওয়া হয়েছে ফার্স্ট সেমিস্টারে, 5টা চ্যাপ্টার দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারে, এই রকমভাবেই ভাঙা হয়েছে। আর কিছু কিন্তু করা হয়নি, মানে কোনো চ্যাপ্টারকে এক্সক্লুড করে আরেকটার কোনো নতুন চ্যাপ্টারকে ইনক্লুড করা এরকম কিন্তু করা হয়নি। যেটা করা হয়েছে বুঝতেই পারছো, আশা করি বলেই দিলাম, যে চ্যাপ্টারগুলো আগের সিলেবাসে ছিল সেই চ্যাপ্টারগুলোর মধ্যেই কিছু চ্যাপ্টারকে দেওয়া হয়েছে ফার্স্ট সেমিস্টারে, কিছু চ্যাপ্টারকে দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারে। তোমরা এখানেই বুঝতে পারবে সেটা। যেমন দেখো ক্লাস 11-এ আমাদের এই কটা চ্যাপ্টার ছিল, এই 1 থেকে 10 পর্যন্ত ছিল কি না, মেজারমেন্ট, কাইনেমেটিক্স, লজ অফ মোশন, অর্থাৎ এটা নিউটন লজ অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি, গ্র্যাভিটেশন, প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার, থার্মোডাইনামিক্স, আইডিয়াল গ্যাস বিহেভিয়ার, এটা আইডিয়াল হবে সরি, আইডিয়াল গ্যাস বিহেভিয়ার অ্যান্ড কাইনেটিক থিওরি, আর অসিলেশন অ্যান্ড ওয়েভ। অর্থাৎ আমি একটু ইংলিশে লিখেছি বলে তোমাদের সমস্যা হতে পারে, তবে চিন্তা করো না, আমি পরে বইয়ের নামগুলো বলবো যখন, সেই বইতেও দেখবে প্রথম দিকে ইংলিশের টার্মগুলো দেওয়া আছে, তখন ওখান থেকে বাংলাটা বয়ে যাবে, এটা মানে বুঝতে পারে। তাছাড়া বেসিক ইংলিশ তো জানো, সো বুঝতেই পারছো। মেজারমেন্ট মানে পরিমাপ জগতের একটা, মানে মেজারমেন্ট যে আমরা যে করি সেই ইউনিট, ডাইমেনশন, ওই সব নিয়ে একটা চ্যাপ্টার থাকবে। কাইনেমেটিক্স মানে যে স্ট্রেট লাইন মোশন, অর্থাৎ সরল রৈখিক গতি, আর স্কেলার ভেক্টর, এই দুটো চ্যাপ্টার নিয়ে এই কাইনেমেটিক্স গঠিত। লজ অফ মোশন মানে অর্থাৎ গতিসূত্র, কার্য, শক্তি, ক্ষমতা, এটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেল, অর্থাৎ কণাগোষ্ঠী বা সিস্টেম অফ পার্টিকেলকে, মানে পার্টিকেল নিয়ে তৈরি একটা সিস্টেম আর কি। রিজিড বডি, তারপর হচ্ছে গ্র্যাভিটেশন মানে আমাদের যে মহাকর্ষ বিকর্ষ, ক্লাস 10-এ কিছুটা পড়েছো আশা করি, বা 9-এ মনে হয় ছিল এটা। প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার মানে হচ্ছে পদার্থের বিভিন্ন ধরনের পদার্থের ধর্ম। থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যা, এটা হচ্ছে আদর্শ গ্যাসের ব্যবহার বা আচরণ এবং তার কাইনেটিক থিওরি, অর্থাৎ গতি, মানে কি বলবো, গতিতত্ত্ব। অসিলেশন অ্যান্ড ওয়েভ মানে হচ্ছে ওই যে অসিলেট করা, অর্থাৎ অসিলেশন বাংলাটা আমিও ভুলে গেছি, অসিলেশন, এবং এটা হচ্ছে তরঙ্গ। তো যাই হোক, এবার কত নাম্বার থাকবে বলি। মেজারমেন্ট থেকে থাকবে টোটাল 3 নাম্বার। এই যে কাইনেমেটিক্স অর্থাৎ স্কেলার ভেক্টর আর স্ট্রেট লাইন মোশন, এটা থাকবে 12 নাম্বার। লজ অফ মোশনে থাকবে 8 নাম্বার। ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে থাকবে 5 নাম্বার। আর সিস্টেম অফ পার্টিকেল থেকে থাকবে 7 নাম্বার। এই সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি, এই টোটালটা এই পর্যন্ত, অর্থাৎ এই মেজারমেন্ট থেকে সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি এই পর্যন্ত হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এর সিলেবাস, ঠিক আছে। ক্লাস 11-এ যখন উঠছো, সেই ক্লাস 11-এ সেমিস্টার 1-এর সিলেবাস হচ্ছে এইটা। এবং এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই 1 মার্কসের এমসিকিউ কোশ্চেন আসবে পরীক্ষায়। এই যে দেখো 35 মার্কসের কোশ্চেন হবে, এবং সেই পুরো 35 মার্কসটাই কিন্তু হবে হচ্ছে 1 নম্বরের এমসিকিউ বেস্টের, মানে 1 নম্বরের এমসিকিউর ওপরে ভিত্তি করে 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে। আর কত নাম্বার আসবে সেখান থেকে এই যে বলাই আছে এখানে 3 নাম্বার, 12 নাম্বার করে সব কোশ্চেন আসবে। তারপরে এবং টোটালটাই হবে হচ্ছে এমসিকিউ বেস্ট, ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এবারে পরেরটায় যাই। গ্র্যাভিটেশন থেকে অসিলেশন অফ ওয়েভ, এই পর্যন্ত যে আমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। গ্র্যাভিটেশন হচ্ছে 5 নাম্বার, প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার থেকে আসবে 10 নাম্বার, থার্মোডাইনামিক্স থেকে 5 নাম্বার, আইডিয়াল গ্যাস থেকে 5 নাম্বার, অসিলেশন থেকে 10 নাম্বার। এবং এখানে কিন্তু তোমাদের বললাম যে কি সেমিস্টার 2 আর 4-এর ক্ষেত্রে হাতে তোমাদের উত্তর লিখতে হবে সেই জন্য, এবং কত কি আসবে সেটা তোমাদের বলি। এই যে গ্র্যাভিটেশন, এখানে আসবে হচ্ছে টোটাল একটা কোশ্চেন ইন্টু 2 মার্কস ইকুয়াল টু হচ্ছে 2, আর একটা আসবে হচ্ছে একটা কোশ্চেন ইন্টু 3 মার্কস ইকুয়াল টু 3। প্রথমের এই যে বাঁ দিকেরগুলো হচ্ছে নাম্বার অফ কোশ্চেন, ডান দিকেরগুলো হচ্ছে নাম্বার অফ মার্কস, ওকে। তাহলে এখানে যেটা হচ্ছে মানে গ্র্যাভিটেশনের ক্ষেত্রে একটা কোশ্চেন 2 নাম্বারের দেবে, একটা কোশ্চেন দেবে 3 নাম্বারের, টোটাল 5 নাম্বার। প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার থেকে আসবে একটা 2 নাম্বার, একটা 3 নাম্বার, একটা 5 নাম্বার, এই করে টোটাল 10 নাম্বার। থার্মোডাইনামিক্স থেকে আসবে হচ্ছে একটা 2 নাম্বার, একটা 3 নাম্বার, এরকম করে 5 নাম্বার। কাইনেটিক থিওরি অ্যান্ড আইডিয়াল গ্যাস বিহেভিয়ার থেকে আসবে হচ্ছে একটা 2 নাম্বার, একটা 3 নাম্বার, ইকুয়াল টু হচ্ছে 5 নাম্বার, ওকে। দেন হচ্ছে অসিলেশন অ্যান্ড ওয়েভ, সেখান থেকেও আসবে হচ্ছে একটা 2, একটা 3, একটা 5, এই করে টোটাল 10 নাম্বার। এবং এখান থেকে এই সাম আপটা করলেও দেখতে পাচ্ছি টোটাল 35 নাম্বার, 3 5 15 আর 10 25 10 35, এই টোটাল 35 নাম্বার তোমাদের হাতে উত্তর লেখার জন্য। এটা এবার কতটা কী আসবে সেটা বলে দিলাম। আর প্রথমটা তো হচ্ছে মানে সেমিস্টার 1-এর জন্য হচ্ছে পুরোটাই এমসিকিউ, সো ওখানে আর মার্কস ডিস্ট্রিবিউশন আলাদা করে কিছু বলার নেই। এবার চলে যাচ্ছি সেমিস্টার 3 অ্যান্ড 4-এর ক্ষেত্রে। সেমিস্টার 3 অ্যান্ড 4-এর ক্ষেত্রে এটা হচ্ছে ক্লাস 12-এর পার্ট। এখানে দেখো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাট, কারেন্ট, ইলেকট্রিসিটি,
ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ইএম রেডিয়েশন, অর্থাৎ ইএম ইন্ট্রোডাকশন, মানে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ট্রোডাকশন অ্যান্ড এসি মাচ অল্টারনেটিং কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, আর তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই পর্যন্ত হচ্ছে তোমাদের সেমিস্টার 3 এর সিলেবাস। সেমিস্টার 3 সিলেবাসে দেখো ইলেকট্রোস্ট্যাট থেকে আসবে টোটাল 8 নাম্বার, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আসবে টোটাল 8 নাম্বার, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট থেকে আসবে 8 নাম্বার, ম্যাগনেটিজম এবং ইএম ইন্ডাকশন এসি এই দুটো মিলিয়ে, আমি একটু ভুল বলছি, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিক এই দুটো চ্যাপ্টার থেকে আসবে টোটাল 8 নাম্বার, আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এসি থেকে আসবে 8 নাম্বার, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে আসবে 3 নাম্বার। অর্থাৎ এই যে দেখো 1 2 3 4, 4 8 32 আর 3 35, এবং এই পুরোটাই কিন্তু এমসিকিউ বেসড হবে, পুরোটাই কিন্তু এমসিকিউ বেসড। সো এই যে 35 নম্বর এমসিকিউ। এরপরে এখানে দেখো অপটিক্স থেকে কমিউনিকেশান সিস্টেম, অর্থাৎ অপটিক্স, ডুয়াল নেচার অফ রেডিয়েশন, অ্যাটমস অ্যান্ড নিউক্লি, ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেশন সিস্টেম, এই কটা চ্যাপ্টার মিলিয়ে তোমাদের হবে হচ্ছে 4th সেমিস্টার পরীক্ষা, ফাইনাল সেমিস্টার পরীক্ষা। এবং সেখানে অপটিক্স থেকে আসবে 14 নাম্বার, ডুয়াল নেচার থেকে আসবে 4 নাম্বার, অ্যাটমস নিউক্লি থেকে আসবে 6 নাম্বার, তারপরে ইলেকট্রনিক ডিভাইস থেকে আসবে 8 নাম্বার, আর কমিউনিকেশান সিস্টেম থেকে আসবে 3 নাম্বার। এবং 14 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি দেখিয়েছি, দেখো 3 × 2, 1 × 3, 1 × 5, অর্থাৎ এখানে থাকবে যে 3টে কোশ্চেন 2 নাম্বার করে, একটা কোশ্চেন 3 নাম্বারের, আর একটা কোশ্চেন 5 নাম্বারের, এই মিলিয়ে টোটাল 14 নাম্বার। তারপরে এখানে তোমার ডুয়াল নেচার রেডিয়েশন থেকে টোটাল 4 নাম্বার আসবে, দুটো কোশ্চেন দেবে 2 নাম্বার করে, 4 নাম্বার। অ্যাটমস নিউক্লি থেকে দুটো কোশ্চেন আসবে 3 নাম্বার করে, 6 নাম্বার। ইলেকট্রনিক ডিভাইস থেকে একটা কোশ্চেন আসবে 3 নম্বরের, একটা কোশ্চেন আসবে 5 নম্বরের, টোটাল 8 নাম্বার। আর কমিউনিকেশান সিস্টেম থেকে একটা কোশ্চেন আসবে 3 নম্বরের, সেটা কিন্তু হচ্ছে 3 নাম্বার, এই মিলে টোটাল হচ্ছে তোমার 35 নাম্বার। আমি ক্যামেরাটা আরেকবার ওপর থেকে ধরছি, তুমি একটু দরকার হলে যদি স্ক্রিনশট তুলতে চাও স্ক্রিনশট তুলে নিতে পারো, যে কোথা থেকে কী আর কি কত নাম্বার আসছে, ঠিক আছে? তাহলে আমি যেটা বারবার বলছি, তোমাদের ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার, এখানে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার 35 নাম্বারের অনলি এমসিকিউ বেসড, আর 2 নাম্বার আর 4 নাম্বার সেমিস্টারে কিন্তু টোটালি হাতে উত্তর লিখতে হবে, খাতায় তোমাকে নিজেকে হাতে উত্তর লিখতে হবে, তাই 35 নম্বর সেইটা। তবে এখানে একটা জিনিস আশা করি এতক্ষণে বুঝে গেছো, বা যাই হোক আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এটা হচ্ছে তোমাদের নাম্বার তোলার সবথেকে বড় জায়গা, কারণ এখানে যা আসবে সব এমসিকিউ বেসড, ছোটো ছোটো কিছু অঙ্ক দেবে, থিওরিটিক্যাল কিছু দেবে। তোমাদের সবথেকে বেটার অপশান বলে দিই সেটা হচ্ছে যে বইগুলো যখন তোমরা কিনবে, সাঁতরা প্রকাশনী বা ছায়া প্রকাশনী যাই কেনো না কেন, সেই বইয়ের ধারে অর্থাৎ বাঁ দিকে বা ডান দিকে বক্স করে করে অনেক জিনিস দেখবে কিন্তু লেখা আছে, ছোটো ছোটো অনেক পয়েন্ট, আর প্রত্যেকটা লাইন তো অবশ্যই করে খুঁটিয়ে পড়বে, বিশেষত রেজাল্টগুলো, মানে একটা অঙ্ক বা একটা ডেরিভেশন তোমরা বা ডিরাইভ করা হয়েছে, সেই ডিরাইভেশনের কী রেজাল্ট, ফিজিক্যাল রেজাল্টটা কী, সেইগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ ওইগুলো থেকেই কিন্তু এমসিকিউর কোশ্চেনটা হবে, ঠিক আছে? ওইগুলোই কিন্তু এমসিকিউ করার জায়গা, আর ওইগুলোই ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়বে না, তাই ওখানেই কিন্তু নাম্বারটা কাটবে। বারবার বলছি, এমসিকিউর যে পরীক্ষাটা সেমিস্টার 1 আর সেমিস্টার 3, আর এইচএসের ক্ষেত্রে তো সেমিস্টার 3 আর সেমিস্টার 4 নিয়ে এইচএস হবে, তো সেমিস্টার 3টা বিশেষ করে, আর ক্লাস 11-এ ভালো রেজাল্ট রাখতে গেলে সেটা সেমিস্টার 1টা। এই দুটো পরীক্ষা তোমাদের নাম্বার তোলার সবথেকে বড় জায়গা, কারণ এখানে সেরকম কনসেপচুয়াল কোশ্চেন দেওয়ার কোনো জায়গা নেই, এখানে যেটা আছে সেটা হচ্ছে শুধু এমসিকিউ বেসড। তোমাদের বইতে যা যা থাকবে প্রত্যেকটা লাইন তো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেই, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তার মানে এই নয় যে ডেরিভেশন মুখস্থ করবে, আর তার মানেটা এই নয় যে অঙ্ক যেগুলো দেওয়া থাকবে সেগুলো মুখস্থ করে যাবে, আমি কখনোই সেটা বলছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডেরিভেশানের যে ফিজিক্যাল মিনিং, যে রেজাল্টটা, সেই রেজাল্টটা ফিজিক্যালি কী করে অ্যাপ্লিকেবল সেইগুলো ভালো করে পড়বে। আর একটা কথা, ডাইমেনশান আর ইউনিট, এটাও কিন্তু খুব ভালো করে, কারণ ডাইমেনশান ইউনিট থেকে যে কোনো মানে দিতেই পারে যে এই কোয়ান্টিটিটার ডাইমেনশান, এই কোয়ান্টিটিটার তোমার ইউনিট, এইসব। আর ডাইমেনশান কিন্তু এখানে খুব ভ্যারি করবে, কারণ ডাইমেনশান দেওয়ার অনেক জায়গা আছে, সেই জন্য বলছি। টর্কের ডাইমেনশান, মানে টর্ক যখন পড়বে তখন জানতে হবে টর্ক বলে একটা জিনিস, ফোর্সেরই মতো কিছুটা, টর্কের ডাইমেনশান, কারেন্টের ডাইমেনশান, এরকম অনেক রকম কিন্তু থাকবে। সো
বারবার বলছি, এমসিকিউর পরীক্ষাটা কিন্তু তোমাদের নাম্বার তোলার সবথেকে বড় জায়গা। ওই পরীক্ষাটা যদি একবার 35-এ 35 তুলে ফেলতে পারো, তাহলে কিন্তু এইচএসে গুড স্কোর চলে আসবে, একটা ভালো নাম্বার, একটা ভালো রেজাল্ট কিন্তু চলে আসবে। সো বারবার বলছি, এমসিকিউর পরীক্ষাটায় কিন্তু কোনো জিনিস বাদ দিয়ে যাবে না, চেষ্টা করবে যতটা সম্ভব এমসিকিউর পরীক্ষাটা নাম্বারটা বেশি তুলে রাখা যায়। ওকে, আশা করি এতক্ষণ ধরে যে বললাম সেটা বুঝতে পেরেছো। কোনো জায়গায় কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জানাবে, আমি অ্যান্সার দেব। এবং তোমাদের যদি সিলেবাসটা ডাউনলোড করার থাকে, আমাদের WBCHSCর যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, গুগলে গিয়ে লিখবে WBCHSC অফিসিয়াল ওয়েবসাইট, চলে যাবে। ওখানে গিয়েই দেখবে নোটিশ সেকশানে বা স্টুডেন্ট সেকশানে দেখবে এরকম সিলেবাসের অনেক পিডিএফ আছে। সো এই সব কিছু তোমরা পেয়ে যাবে। আর আমি এই সমস্ত পিডিএফগুলো তোমাদের আমার এই চ্যানেলের, ইওর ফিজিক্স টিউটর চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি কিন্তু এগুলো সব আপলোড করে দেবো। তাই যদি চাও আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমাদের চ্যানেলে যুক্ত হবে, হয়ে সেই সব কিছু, এই যে পিডিএফগুলোর কথা বলছি, অর্থাৎ WCHSCর যে অফিসিয়াল সাইটের যে মানে বলতে চাইছি অফিসিয়াল যে বিজ্ঞপ্তি, সেই অফিসিয়াল নোটিশটা আর কি, সেই সব কিছু ওই আমাদের গ্রুপে বা আমাদের ওই চ্যানেলটায় দিয়ে দেবো, সেখানে গিয়ে পেয়ে যাবে যদি না ডাউনলোড করতে চাও। তো যাই হোক, আশা করি বুঝেছো এতক্ষণ ধরে যা বললাম। কোনো জায়গায় কোয়ারিজ থাকলে অবশ্যই করে কমেন্ট করবে, কোনো দ্বিধাবোধ করবে না কমেন্ট করতে, প্রথম কথা। আর যদি বুকসের কোনো রিভিউ বলবো না, বুকসের যদি সাজেশান চাও, আমি বলছি ছোটো করে। তোমরা প্রথম কথা, আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে সাঁতরা প্রকাশনীর যে ফিজিক্স বই বাজারে বেরিয়েছে, পার্ট 1 পার্ট 2, ওইটা কিনবে, সাঁতরা প্রকাশনীটা কিনবে। তারপরে এটা এনাফ, মানে সাঁতরা প্রকাশনী ওই বইটা কিনলে এনাফ ইজ এনাফ ফর এইচএস, ফর বোর্ড এক্সাম, এনাফ ইজ এনাফ, ঠিক আছে। এছাড়া যদি ফিজিক্সে হায়ার স্টাডিজ করার থাকে, ফিজিক্স নিয়ে পরবর্তীকালে আরও বেশি দূরে এগোনোর থাকে, তাহলে তোমার যদি এবার তোর তো সেমিস্টার না, এত পড়ার সময় পাবে না তুমি, এত হিউজ সিলেবাস শেষ করে তার অঙ্ক প্র্যাকটিস করতে করতেই তোমার অনেকটা সময় চলে যাবে। সো আলাদা করে কোনো বই পড়ার অতটা সময় বার করাটা খুব চাপ। বাট তাও যদি পড়তে চাও, আরও অনেক বই আছে, যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টে লেখো, আমি বইয়ের ওপরে একটা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব, এবং ভিডিও বানাবো, কথা দিচ্ছি। তো বারবার বলছি, যদি বইয়ের ওপরে ভিডিও চাও, যে কি বই ফলো করব, সেই বইয়ের ওপরেও কিন্তু আলাদা ভিডিও আমি বানাবো, যদি তোমরা কমেন্টে জানতে চাও বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি লেখো তবেই, আদারওয়াইজ কিন্তু না। তাই বারবার বলছি, বই আমি আপাতত এখনও পর্যন্ত বলছি সাঁতরা প্রকাশনের বইটা রেফার করছি, ক্লাস 11-12 বা সেমিস্টার 1, 2, 3, 4 প্রত্যেকটার জন্যই। আর যাই হোক, ভালো করে পড়াশোনাটা শুরু করো 11-12 দুটো পরীক্ষাতেই। আর একটা কথা বলে রাখি, 11-এর সম্পর্কে একটা খুব ভ্রান্ত ধারণা স্টুডেন্টদের মধ্যে থাকে যে 11 মানেই হচ্ছে ওড়ার সময়, ক্লাস 11টা ভালো করে উড়ে নেবো, ভালো করে পড়াশোনার সাথে কোনো টাচে থাকবো না, লাস্টে গিয়ে হবে যা হবে দেখা যাবে, দেন 12 থেকে ভালো করে পড়াশোনা শুরু করব। এই সেমিস্টার সিস্টেমে কিন্তু সেটা হবে না। সেটা যদি করো, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারেই কিন্তু ডাব্বু, দুটো সেমিস্টারেই কিন্তু সাপ্লি খাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অধিক। কারণ বুঝতেই পারছো, সেমিস্টার 1-এর রিকভারি কিন্তু সেমিস্টার 2-তে হবে না। আর সেমিস্টার 1-এ তুমি যদি না পড়াশোনা করো, তাহলে কিন্তু সেমিস্টার 2-এতেও তুমি খুব একটা যে এফেক্টিভ হবে আমার মনে হয় না, কারণ কিছু তো রিলেটেড জিনিসপত্র থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেমিস্টার 1টাই বলে দিলাম যে এমসিকিউ বেস্ট, মানে সব থেকে ভালো নাম্বার তোলার সুযোগ। সো ওগুলো যদি মিস হয়ে যায় তাহলে সেমিস্টার 1 কিন্তু যাবে, সেমিস্টার 2 যাবে, মানে ক্লাস 11 পুরোটাই বলতে গেলে তোমার গেল। সেজন্য বলছি, প্রথম দিন থেকে ভালোভাবে পড়াশোনা শুরু করো, বছরের প্রথম দিন থেকে আরও ভালো করে বলা যেতে পারে যে যখন থেকে তোমরা 11-এর ফার্স্ট দিন যখন টিচার কাছে পড়তে যাবে, সেই দিন থেকে তোমরা পড়াশোনা শুরু করো। আর চেষ্টা করবে যতটা সম্ভব বেশি করে পড়াশোনাকে সময় দেওয়ার। আদারওয়াইজ থাকবে জীবনে, আনন্দ থাকবে, সবই থাকবে, কিন্তু তা সত্ত্বেও পড়াশোনাটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। সো বারবার বলছি, সেমিস্টার সিস্টেমে সারভাইভ করতে গেলে কিন্তু সারা দিন বই নিয়ে বসে থাকতে হবে, এই কথাটা বলবো না, কিন্তু পড়াশোনাকে ফাঁকি দিয়ে অন্য কিছু করব এই জিনিসটা যেন না হয়। এই জিনিস যদি হয় তাহলে কিন্তু সেমিস্টারে সারভাইভ করাটা খুব মুশকিল।
আর সায়েন্সে তো সার্ভাইভ করা আরোই মুশকিল, কারণ সায়েন্সের কনসেপ্ট না বুঝলে কিন্তু কিছুই করা যাবে না। ডাইরেক্ট ফর্মুলা বেসড অঙ্ক তোমাকে সবসময় নাও দিতে পারে, বিশেষ করে তোমরা যদি এরপরে জয়েন্ট বা নিট যদি দিতে যাও তখন বুঝতে পারবে ওখানে যে ডাইরেক্ট কোশ্চেন কোনো দিনই থাকবে না, থাকবে কীরকম একটু পেঁচিয়ে কোশ্চেন, 2-3টে চ্যাপ্টার কনসেপ্ট কাজে লাগিয়ে হয়তো করতে হতে পারে, সেরকম থাকবে, সেটা পরের কথা, আমি ভয় দেখাচ্ছি না, ওসব বাদ দাও এখন। বোর্ডস এক্সামের জন্য আগে বোর্ডস, তারপর জয়েন্ট নিট ফিট এইসব প্রিপারেশান পরে, আগে বোর্ডস এক্সামের জন্য যেরকমভাবে আমি গোটা ভিডিওটায় বললাম সেই রকমভাবে ভালোভাবে পড়াশোনা শুরু করো, দেখবে সাকসেস অবশ্যই আসবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ইওর ফিজিক্স টিউটর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে, কারণ যেহেতু এটা নতুন সিস্টেম অনেকেই অনেক কিছু হয়তো বুঝতে পারবে না বা অনেকেই অনেক কিছু জানবে না যে কী করতে হবে, কী পড়তে হবে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ডিটেলে তথ্যটা দিয়ে ভিডিওটা বানানোর, একটু বড় হয়েছে হয়তো ঠিক কথা, কিন্তু যতটা সম্ভব তোমাদেরকে কাছে ক্লিয়ার করে ধরা যায় সেই পুরো জিনিসটা ক্লিয়ার করে ধরার চেষ্টা করেছি। সো বারবার বলছি, পড়াশোনা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। ইওর ফিজিক্স টিউটর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি কিছু জানার থাকে এছাড়াও সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো যাতে খুব তাড়াতাড়ি জয়েন করো, তাহলে এই যে পিডিএফগুলো বললাম অফিসিয়াল যে নোটিশগুলো, সেই নোটিশগুলোর পিডিএফ আমি ওখানে দিয়ে দেবো, সেগুলো দেখে নেবে। ওকে, অল দ্য বেস্ট ফর ইয়োর নিউ কেরিয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।